মৃদু বাতাসে দুলছে গাছের পাতাগুলো। এদিক ওদিক নেচে খেলে বেড়াচ্ছে নাম না জানা শত পাখি। ভীষণ মিষ্টি স্বর তাদের। প্রতিদিন ঘুম ভাঙতেই তাদের গান শুনতে পায় কায়নাত। আজ পায়নি, কি করে পাবে? তার ঘরের জানলা দরজা আজ বন্ধ ছিল। শাশুড়ি হয়তো বন্ধ করে দিয়েছিলেন। এখন বাড়ির বাইরে এসে প্রাণ ভরে শ্বাস নিতে পারছে। পরশু ঢাকা চলে যাবে সবাই। ভালো লাগছে না তার। কতগুলো দিন এই বাড়ি কাটিয়েছে সে। নিধি, মাহি, জয়া সবার সাথে দিন রাত পার করেছে, তবে এখন সেসব শুধুই সৃষ্টি। সে চাইলেও আর এই বাড়ি থাকতে পারবে না। কায়নাত গায়ের ওড়না সিঁড়িতে রেখে নেমে পড়ল পুকুরে। সিঁড়ি যেহেতু অনেক গভীরে তাই আর নিচে নামতে হয়নি। নিচের সিঁড়িতে দাঁড়িয়েই গোসল করা যায়। সাঁতার না জানলে কত ঝামেলা। এই মেয়ে, এখানে কি করছো তুমি? পুরুষালী গম্ভীর কণ্ঠস্বর শুনতাই কায়নাত ভড়কে গেল। তাড়াতাড়ি পিছু ফিরতে গিয়ে সিঁড়িতে পা পিছলে ঠাস করে নিচে পড়ে গেল। অর্ণ, শীত বলেই ঝাঁপিয়ে পড়ল পুকুরে। কায়নাতের নাকে মুখে পানি ঢুকে গেছে। অর্ণ কায়নাতের ছোট দেহটা আগলে নিয়ে সিঁড়িতে বাড়িয়ে দিল। কায়নাত হাঁপাচ্ছে, ভয়ে পেয়েছে ভীষণ। বুক কাঁপছে অস্বাভাবিক গতিতে। অর্ণ কায়নাতের গালে চাপড় মেরে বলল, এই মেয়ে, ঠিক আছো তুমি? কায়নাত চোখ বন্ধ করে। এক হাত এখনও অর্ণর কাঁধে। মাথা তুলে অর্ণর দিকে তাকাতেই কেঁপে উঠল খানিক। অদ্ভুত দৃষ্টি এই লোকের। সেই শুকনো ঢোক গিলে মিনমিন করে কাপা কণ্ঠে বলল, ভয়ে পেয়েছি অনেক। কুল ডাউন, কিছু হয়নি। কায়নাতকে শান্ত হওয়ার জন্য সময় দিল অর্ণ। বেশ কিছুক্ষণ অতিবাহিত হওয়ার পর অর্ণ গম্ভীর কণ্ঠে শুধায়, এই সাতসকালে পুকুরে নেমেছ কেন? সাঁতার জানো তুমি? কায়নাত চুপ রইল। দৃষ্টি নত করে নিচে তাকাল। সাথে সাথে চোখ বড় বড় হয়ে গেল। লজ্জায় মাটির সাথে মিয়ে যেতে ইচ্ছে করল। হাত বুকের উপর রেখে তোরাক করে অর্ণর চোখের দিকে তাকাল। অর্ণর কোনো ভাবান্তর নেই। কায়নাত নাক মুখ কুঁচকে বলল, আপনি যান এখান থেকে। অর্ণ উঠে দাঁড়াল। সিঁড়ির উপর পা বাড়িয়ে বলল, যা দেখার আগেই দেখে নিয়েছি, এখন লুকিয়ে লাভ নেই। কায়নাতের শ্বাস আটকে এলো। চোখের পলক ফেলতে যেন বুলেই গেল। থম মেরে বসে রইল একই জায়গায়। লোকটা কি বলল এসব? কি দেখেছে সে? কেন বলল এই কথা? কায়নাত শুকনো ঢোক গিলল। অর্ণ সিঁড়ি বেয়ে উঠে কায়নাতের ওড়না ওর দিকে ছুঁড়ে মেরে বলল, বাড়িতে শকুনের অভাব নেই, এখন কি আপনি শকুনের শিকার হতে চাচ্ছেন মিসেস অর্ণ চৌধুরী? কায়নাত ফট করে পেছনে তাকাল। দেখল অর্ণ ভেজা গায়ে প্যান্টের পকেটে হাত ঢুকিয়ে গম্ভীর চোখে তার দিকে তাকিয়ে আছে। লোকটা তাকে কি নামে ডাকল? কেমন অদ্ভুত অনুভূতি হল তার। কায়নাত শুষ্ক ঢোক গিলে গায়ে ওড়না পেঁচিয়ে নিল। সাদা রঙের পাতলা জামায় দেহের প্রতিটা ভাঁজ দেখা যাচ্ছে। সে জামা ঠিক করে অর্ণর পেছনে এসে দাঁড়াল। এখন এই অবস্থায় একা বাড়ি ফিরলে দাদি ঠাপরে গাল লাল বানিয়ে ফেলবে। অর্ণ চোখ ছোট ছোট করে তাকাল। বলল, ওয়াট? কায়নাত পা দিয়ে মাটি খুঁড়িয়ে মাথা নিচু করে বলল, আমার সাথে আপনিও চলুন। কেন? আমাকে এভাবে দেখলে দাদি বকা দিবে। তাতে আমার কি? বাড়ি ভর্তি মানুষের সামনে আপনার বউকে যদি দাদি মারে আপনার ম্যান সম্মান থাকবে বলুন? আপনার সম্মান যাতে নষ্ট না হয় তাই মার খেতে চাচ্ছি না। যতই হোক একটা মাত্র স্বামী আমার। এই মেয়ে এত ফালতু কথা বলে কেন? অর্ণ বিরক্তকর চোখে তাকাল। মহিলা মানুষ বলতেই ঝামেলা। সে সামনে পা বাড়াল। পিছু পিছু কায়নাত নিজেও। লোকটাকে যতটা খারাপ ভেবেছিল ততটা খারাপ নয় ভেবেই কায়নাত মুচকি হাসল। বাড়ির ভেতর ঢুকতেই আতিয়া বেগম ও বেহরুজ বেগমের মুখোমুখি হতে হল। কে এই সাতসকালে ভেজা গায়ে দেখে জনেই বেশ অবাক হলেন। আতিয়া বেগম তাদের নিকট এগিয়ে এসে কায়নাতকে বললেন, কিরে, এই সাতসকালে তোদের এই অবস্থা কেন? কায়নাত আর চোখে অর্ণর দিকে তাকাল। অর্ণ গটগট করে সিঁড়ি বেয়ে উপরে উঠে যাচ্ছে। কায়নাত ঠোঁটে হাসি টেনে বলল, পুকুরে গোসল করতে গিয়েছিলাম দাদি। বেহরুজ বেগম বললেন, তোমার গায়ে জ্বর, তারপরও কেন এই সকালে গোসল করতে গেলে? আতিয়া বেগম কথা না বাড়িয়ে কায়নাতকে ঘরে গিয়ে চেঞ্জ করতে বললেন। কায়নাত প্রস্থান করতেই আতিয়া বেগম বেহরুজ বেগম বললেন, ওরা কি রাতে একসাথে ছিল মেজ বৌমা? বেহরুজ বেগম শাশুড়ির দিকে তাকালেন। শাশুড়ি মা যে কি ভাবছে তিনি বুঝতে পারলেন। বললেন, তেমন কিছু না মা, কায়নাতের সাথে কাল আমি ছিলাম। আতিয়া বেগম দীর্ঘশ্বাস ফেলে বললেন, ও বাড়িও কি আলাদা থাকে ওরা? জি মা। অর্ণ এখনও বিয়েটা মানতে নারাজ। মানতে বাধ্য করো। তোমার মা কোথায়?
বাড়িতে। তোমরা ঢাকা যাওয়ার পর উনাকে তোমাদের বাড়িতে আসতে বলবে। উনি পারবেন জনকে এক করতে। বেহরুজ বেগম মাথা নাড়লেন। সকালে সবাই হাতমুখ ধুয়ে খেতে বসল। খাওয়া দাওয়া শেষে কায়নাত, নিধি আর নিশা কে নিয়ে বাড়ি থেকে বের হল। পরশু যেহেতু চলেই যাবে, আজ না হয় সখী দের সাথে একবার দেখা করে আসা যাক। আর নিশাও তো এই গ্রাম ভালো করে ঘুরেনি, তাই ভাবল ওকেও ঘুরিয়ে আনা যাবে। চৌধুরী বাড়ি থেকে বেরিয়ে কায়নাত মাইশাদের বাড়ি এলো। মাইশা বাড়ির উঠানে বসে দাদির সাথে নকশি কাঁথা সেলাচ্ছিল। কায়নাতকে দেখেই মাইশা দৌড়ে এসে জড়িয়ে ধরল ওকে। কিরে শুভু, কতদিন পর এলি? হ্যাঁ, জামাই বাড়ি গিয়ে কি ভুলে গেছিস আমাদের? কায়নাত বলল, পরে কথা হবে, আগে নিধি আপুদের বসতে দে। মাইশা ঘরের ভেতর থেকে 4টা চেয়ার নিয়ে এলো। উঠানে রেখে বসতে বলল ওদের। বাড়ির উঠানে বড় গাছ থাকায় রোদ লাগে না গায়ে। সবাই বসতেই মাইশা নিজেও বসল চেয়ারে। নিশা আর নিধি কে বলল, তোমরা ভালো আছো আপু? নিধি মুচকি হেসে বলল, আলহামদুলিল্লাহ, তুমি ভালো আছো? জি আপু। থেমে আবার নিশা কে বলল, আপনাকে তো চিনলাম না আপু। নিশা মুচকি হেসে বলল, আমি কায়নাতের ছোট ননদ নিশা। ওহ আচ্ছা, ওর যে ননদও আছে তা তো জানতাম না। বলেই মুচকি হাসল। মাইশার মা তাড়াহুড় করে কিছু হালকা খাবার নিয়ে এলেন। কিছুক্ষণ বসে থেকে ওরা বাড়ি থেকে বের হল। আজগর চৌধুরীর সবগুলো বাগান ঘুরে ঘুরে দেখল ওরা। চৌধুরী বাড়ির সামনে এসে মাইশা বলল, দুপুরের আজান দিয়েছে, আমি এখন যাই রে। কায়নাত মুচকি হেসে বলল, ভালো থাকিস, আর নিশা আপুর নাম্বার দিলাম না, ওই নাম্বারে কল করিস। মাইশা সম্মতি নিয়ে চলে গেল। নিশা বাড়ি ফিরে আগে গোসল করে নিল। কায়নাত নিজেও তাই করল। নামাজ পড়ে সবাই একসাথে খাবার খেয়ে বিশ্রাম নিল। বিকেল বেলায় অর্ণ, প্রেম, স্বার্থ, শেহের ও মেহরাব বের হল বাড়ি থেকে। আতিয়া বেগম বউ দের নিয়ে নাড়ু, খই, মুড়ি ভাজা আরও অনেক কিছু বানালেন। ঢাকায় পাঠাবেন এসব। হাসান বাজারে গেছে দাদা, বাবা আর চাচা কে নিয়ে। নাজনীন বাড়িতেই আছে এই মুহূর্তে। সে তার ঘরে। কায়নাত ঘুম থেকে সবে মাত্র উঠেছে। আড়মোড় ভেঙে বিছানা থেকে নেমে হাতমুখ ধুয়ে এলো। চুলগুলো বেন্নি গেথে বারান্দায় গিয়ে দাঁড়াল। আজ কি সুন্দর পরিবেশ। চারপাশে এত এত ফুল গাছ, আর সব গাছে ফুলের বাহার দেখে মনটা ফুরফুরে হয়ে গেল। মিষ্টি হাসল সে। মেইন গেটের কাছে চোখ যেতেই দেখতে পেল রেখা বেগমের বাপের বাড়ির মানুষ এসেছে। বৃষ্টি আর বিহার ভাইও এসেছে। কায়নাত মাথায় ওড়না দিয়ে দৌড়ে বের হল ঘর থেকে। বৃষ্টি হচ্ছে নিধির মামাতো বোন আর বিহার মামাতো ভাই। সাথে এসেছেন রেখা বেগমের ভাইয়ের বউ আর আম্মা। তারাও ঢাকায় থাকেন, মাঝে মধ্যে এই বাড়ি বেড়াতে আসেন। বিহার ভাই আর বৃষ্টি আপুর সাথে তার খুব ভাব। ভীষণ মিষ্টি দুই ভাই বোন। জনেই ভীষণ মিশুক। ড্রয়িং রুমে নামতেই দেখল ওরা এসে গেছে। রেখা বেগম তার মাকে জড়িয়ে ধরে আছে। বৃষ্টি কায়নাত কে দেখেই বলল, কেমন আছো কায়নাত? কায়নাত মুচকি হেসে বলল, খুব ভালো, তুমি ভালো আছো? হ্যাঁ। বিহার ঠাট্টা করে বলল, বড়লোক হয়ে গেছো কায়নাত? আমাকে দেখি জিজ্ঞেস করলে না আমি কেমন আছি? কায়নাত খিলখিল করে হেসে উঠল। বলল, তুমি কখনো খারাপ থাকো বিহার ভাই? তা ঠিক, আমি সব সময় ভালোই থাকি, আর এখন একটু বেশি ভালো আছি। বাবা, তাই নাকি? এত ভালো থাকার কারণ কি? তোমাকে দেখলাম আজ এতদিন পর। কায়নাত মুচকি হাসল। বৃষ্টি বিহারের পিঠে কিল মেরে বলল, প্রেয়সীর সাথে পড়ে পীড়িত করিস, এখন আশেপাশে অনেক মানুষ। ফিসফিস করে বলল বৃষ্টি। বিহার লাজুক হাসল। নিধি, মাহি, জয়া সবাই নিচে নেমে এসেছে। নিধি, মাহি আর সুহা মামি নানির সাথে দেখা করল। ভালো মন্দ জিজ্ঞেস করল। নাজনীন নেমে এলো নিজের ঘর থেকে। নানি আর মামি কে দেখে সালাম দিল। টুকটাক কথা বলে বাড়ি থেকে বেরিয়ে গেল। কাজ আছে তার। বিশাল ড্রয়িং রুমের মধ্যখানে বসে আছে কায়নাত, নিশা, নিধি, জয়া, সুহা, মাহি আর বৃষ্টি। বিহার বসে আছে কায়নাতের পাশে। সোফায় বসে আছে নুসরাত। মেয়েটা দেখতে ভীষণ গুলুমুলু টাইপ। পেটে যে বাচ্চা তা দেখে বোঝা যায় না। গায়ে মিষ্টি রঙের একটা 3 পিস। সে চুপচাপ বসে আছে। বেহরুজ বেগম খানিকক্ষণ আগেই এত ফল কেটে দিয়ে গেছেন তাকে। সন্ধ্যার কিছুক্ষণ আগে বাড়ি ফিরল অর্ণবরা। ড্রয়িং রুমে পা রাখতেই দেখল বাড়ি জুড়ে মেয়েরা ছড়িয়ে ছিটিয়ে বসে আছে। বাড়িতে এত জায়গা থাকতে এখানেই কেন এদের বসতে হবে? প্রেম এগিয়ে এলো ভেতরে। বিহার কে দেখে বলল,
কিরে শালা, কি খবর তোর? কবে এলি এখানে? বিহার উঠে দাঁড়াল। প্রেম কে জড়িয়ে ধর বলল, গত পরশু না তোর সাথে দেখা হলো? হ্যাঁ, বাট এখানে কখন এলি? এই তো ঘণ্টা খানিক হয়েছে। অর্ণ লে দেখে বিহার সালাম দিল। অর্ণ সালামের উত্তর নিয়ে বলল, ভালো আছো? জি ভাইয়া, ভালো আছি। অর্ণ বৃষ্টির দিকে তাকাল। বৃষ্টি মিষ্টি করে সালাম দিয়ে বলল, ভাই বলতে হবে না, আমি ভালো আছি। নিধি সহ সবাই ফিক করে হেসে দিল। কায়নাত মাথা নিচু করে রেখেছে। অর্ণ বাড়ির ভেতরে পা বাড়িয়ে আর চোখে কায়নাতের দিকে তাকিয়ে বলল, ঘরে ঠান্ডা পানি দিয়ে যাও। কায়নাত উঠে দাঁড়াল। বৃষ্টি ভ্রু যুগল ভাঁজ করে তাকাল সেদিকে। কায়নাত চলে যেতেই বৃষ্টি নিধি কে বলল। কায়নাত কে? অর্ণ ভাই পানি নিয়ে যেতে বলল কেন? নিধি মুচকি হেসে বলল, জামাইয়ের সেবা তো বউ করবে তাই না? বৃষ্টি চমকে ওঠে, অস্থির হয়ে বলে, বউ মানে? কয়েকদিন আগেই অর্ণ ভাইয়ের সাথে কায়নাতের বিয়ে হয়েছে। কামড়ে ধরল বুকটা। অর্ণ বিয়ে করেছে, তাও আবার কায়নাতকে? অর্ণর প্রতি বৃষ্টির ছোটবেলা থেকেই একরকম ভালোলাগা কাজ করত। হয়তো কখনো প্রকাশ করা হয়নি। আজ এত বছর পর যখন তার বিয়ের সংবাদ শুনল, মনে হলো ব্যথায় বুক ফেটে যাচ্ছে। কায়নাত ঠান্ডা পানি এনে নিশা কে বলল, যাও তুমি দিয়ে এসো। নিহা দু পা পিছিয়ে গিয়ার বলল, থাপড়ে আমার দাঁত ভেঙে ফেলবে ভাই। তুমি যাও, আমি পারবো না। এমন করো কেন আপু? যাও না। বৃষ্টি বলল, আমাকে দাও, আমি দিয়ে আসছি। কায়নাত খুশি হয়ে বৃষ্টির হাতে গ্লাস দিয়ে দিল। বৃষ্টি গ্লাস নিয়ে উপরে চলে এলো। অর্ণর জন্য যে বরাদ্দ করা ঘর সেথায় এসে দরজায় টোকা দিল। অর্ণ কাম ইন বলতেই বৃষ্টি গুটি গুটি পায়ে এগিয়ে গেল। অর্ণ হাতের ঘড়ি খুলছিল বিছানায় বসে। দরজার দিকে তাকাতেই দেখল বৃষ্টি হাতে পানির গ্লাস নিয়ে দাঁড়িয়ে আছে। ভ্রু যুগল ভাঁজ করে গম্ভীর কণ্ঠে বলল, তুমি এখানে কেন? বৃষ্টি পানির গ্লাসটি টেবিলে রেখে বলল, তোমার বউ আসতে চাইল না তোমার কাছে, তাই আমি এসে দিয়ে গেলাম। অর্ণ কোনো কথা বলল না। বৃষ্টি বলল, কবে বিয়ে করলে অর্ণ ভাই? এত কিছু জেনে তোমার লাভ কি? তুমি বিয়ে করলে আর এটা আমরা জানি না। বের হও ঘর থেকে। বৃষ্টি দীর্ঘশ্বাস ফেলল। ঘর থেকে বেরিয়ে এলো নিঃশব্দে। ভাগ্যে ছিল না এই পুরুষ। এখন হাজার চাইলেও আর পাওয়া হবে না। থাক কিছু অপূর্ণতা, তবুও যদি মানুষটা সুখে থাকে তাই সই। এলিপসেস। রাত্রি বেলা খাবার শেষে বড়রা মিলে নিচে বসেই আলাপ আলোচনা করছেন। কায়নাত রা কোথায় জানা নেই। ছাদের মধ্যে অর্ণর বন্ধুরা এবং প্রেম বসে আছে। খানিকক্ষণ পর সেখানে হাসান এবং নাজনীন উপস্থিত হল। অর্ণ শান্ত চোখে তাকালো নাজনীনের দিকে। হাসান এগিয়ে এসে ওদের মাঝে যোগ দিয়ে বসল। নাজনীন এসেই সোজা অর্ণ কে জিজ্ঞেস করল, ডিভোর্স দিচ্ছিস কবে? অর্ণ স্বাভাবিক কণ্ঠে বলল, খুব শীঘ্রই। গুড, ওকে এখানেই রেখে যা তাহলে। প্রেম মাঝখানে থামিয়ে দিয়ে বলল, কি বলছো তোমরা এসব? অর্ণ হাত উঠিয়ে থামতে বলল প্রেমকে। নাজনীন চাপা নিঃশ্বাস ফেলে বলল, রেখে যা ওকে। আমি ওর বর্তমান গার্ডিয়ান এন্ড আমি যেখানে খুশি সেখানে রাখব ওকে। আমার মন চাইলে ডিভোর্স দিব, না চাইলে দিব না। পুরোটাই আমার ইচ্ছে। আমাদের মাঝে কথা বলার তুমি কে? থমথমে পরিবেশ চারপাশ। উপস্থিত কারোর মুখে কোনো কথা নেই। নাজনীন রাগ সংযত করে হাতমুঠো বন্দি করে ফেলল। অর্ণ ফের ছোট করে ধীর কণ্ঠে বলে, সো প্লিজ ডোন্ট ক্রস ইউর লিমিট। নাজনীন অর্ণর শার্টের কলার ধরে দাঁতে দাঁত চেপে বলে, আমাকে লিমিট শেখাচ্ছিস তুই? হাসান ধমক দিয়ে বলল, নাজনীন হচ্ছে কি? অর্ণকে ছাড়। অর্ণর রাগে চোয়াল শক্ত হয়ে এসেছে। মেহরাব তা দেখে নাজনীনকে ধরে ওর থেকে ঠেলে দূরে সরাল। অর্ণ শার্টের কলার ঠিক করে বলল, যতদিন ওই মেয়ে আমার নামের সাথে অ্যাটাচ আছে ততদিন ওর নামও মুখে আনার সাহস দেখিও না। কি করবি তুই আমার? বিয়ে যখন মানিস না, তাহলে এত কাহিনী করছিস কেন? মানি না বললেই ওর সাথে আমার সম্পর্ক শেষ হয়ে যাবে? অর্ণ উঠে দাঁড়াল। নাজনীনের শার্টের কলার ঠিক করে দিয়ে বলল, যেভাবেই বিয়ে হোক ও আমার, শুধু একান্ত আমার। যতদিন না ডিভোর্স হচ্ছে ততদিন ও মিসেস অর্ণ চৌধুরী। অর্ণ প্রস্থান করল। নাজনীন বিশ্রী ভাষায় গালাগালি করছে। প্রেম, স্বার্থ, ওরা হতভম্ব। হচ্ছে কি এসব? নাজনীন কি কায়নাতকে ভালোবাসে? এমন বাজে একটা ঘটনা ঘটবে ভাবতেও পারেনি কেউ। প্রেম তাড়াতাড়ি পিছু নিল ভাইয়ের। কায়নাত নিধির ঘর থেকে মাত্রই বের হয়েছে। সিঁড়ি বেয়ে নিচে নামছিল সে। উদ্দেশ্য ড্রয়িং রুমের লাইট বন্ধ করা। সবাই হয়তো শুয়ে পড়েছে,
কেউ তো নেই নিচে। সে ধীর পায়ে এগিয়ে যাচ্ছিল সেদিকে। হঠাৎ হট্টগোলের শব্দ কানে আসতেই ছাদের সিঁড়ির দিকে মাথা উঁচু করে তাকায়। নাজনীন আর হাসান চিৎকার চেঁচামেচি করছে। সামনেই অর্ণ বড় বড় পা ফেলে তার দিকে এগিয়ে আসছে। কায়নাত কপালে গভীর ভাঁজ ফেলে ঠাই জায়গায় দাঁড়িয়ে রইল। অর্ণ ওর সামনে এসেই ওর হাত আঁকড়ে ধরে নিজের ঘরের দিকে নিয়ে যেতে লাগল। হকচকিয়ে যায় সে। পিছু ঘুরে দেখে নাজনীন দাঁতে দাঁত চেপে বিশ্রী ভাষা আওড়াচ্ছে। চোখ খিচে বন্ধ করে ফেলল কায়নাত। অর্ণর সাথে সে রীতিমতো দৌড়াচ্ছে। সে অস্থির হয়ে বলল, কি করছেন? ছাড়ুন আমাকে। অর্ণ একদম ঘরে এসে থামল। ঘরের সামনে দাঁড়িয়ে দেখল নাজনীন রক্ত লাল চোখ নিক্ষেপ করে রেখেছে। অর্ণ ঠাস করে মুখের উপর দরজা লাগিয়ে দিল। চোখ বন্ধ করে বড় নিঃশ্বাস ফেলে পিছু ঘুরে তাকাল। কায়নাত ভীতু চোখে তাকিয়ে আছে। অর্ণ তেড়ে গিয়ে কায়নাতের চোয়াল চেপে ধরল। দাঁত পিষে বলল, কয়জনকে পাগল করেছিস তুই? তোকে নিয়ে আমার মানুষের সাথে ঝামেলা করতে হয় কেন? কায়নাতের মনে হচ্ছে চোয়াল ভেঙে যাবে একটু পর। এত শক্ত করে ধরেছে। ব্যথায় কুকড়ে উঠল মেয়েটা। হাত দিয়ে অর্ণর হাত ছাড়ানোর চেষ্টা করেও ব্যর্থ হল। অর্ণ ধাক্কা মেরে নিজের থেকে সরিয়ে ফেলে। কায়নাত নিজের গালে হাত রেখে ফুপিয়ে ওঠে। অর্ণর দিকে ভীতু চোখে তাকিয়ে বলে, আপনি আসলেই একটা খারাপ লোক। আমাকে মারলেন কেন? মারলাম কোথায়? মারলে তোর অস্তিত্বই থাকবে না এই পৃথিবীতে। তুই তুকারি করছেন কেন? আপনার সাথে আমি থাকব না। আজই আমি দাদাকে বলবো। বলতে বলতে দরজার দিকে এগিয়ে এলো। অর্ণ কায়নাতের হাত ধরে ফেলল। কায়নাত চিৎকার করে বলল, ছাড়ুন আমাকে। ছাড়ার সময় হলে ছেড়ে দিব। সময় লাগবে না, আপনি আমাকে এখনই ছাড়ুন। ঘরের বাইরে থেকে আতিয়া বেগম কড়া নেড়ে বললেন, এই রাত দুপুরে হয়েছে কি তোদের? তুই ভেতরে চিৎকার করছিস তো নাজনীন বাইরে। অর্ণ দরজা খোল। দাদির শব্দ শুনতাই কায়নাত গলা ছেড়ে বলল, দাদি আমাকে উনি এই ঘরে আটকে রেখেছে, তুমি কিছু করো। আতিয়া বেগম স্তব্ধ হয়ে গেলেন। কি বলবেন বুঝে উঠতে পারলেন না। পাশে তাকিয়ে দেখলেন বাড়ির মানুষ সিঁড়ি বেয়ে এদিকেই আসছে। তিনি দরজার কাছ থেকে সরে গেলেন। সবাইকে বললেন যার যার ঘরে চলে যেতে। নাজনীনকে নিয়ে হাসান ঘরে গেছে। বাড়ির পরিবেশ খানিকক্ষণের জন্য শান্ত হল। কায়নাত দরজার কাছে এসে ফুপিয়ে কাঁদতে আর দরজা খোলার চেষ্টা করছে। উপরের ছিটকানিটা লাগিয়েছে অর্ণ। কায়নাত আর চোখে অর্ণর দিকে তাকাল। লোকটা কেমন হিংস্র বাঘের মতো তাকিয়ে আছে। কায়নাত শুষ্ক ঢোক গিলে বলে, দরজা খুলে দিন। আর একবার মুখ থেকে একটা সাউন্ড বের হলে জিহ্বা টেনে দরজার সাথে ঝুলিয়ে রাখব। এমন করছেন কেন? কেমন করছি? আমাকে এই ঘরে এনেছেন কেন? সেটা তোমাকে বলতে হবে আমার? আজব মানুষ তো আপনি। দরজা খুলে দিন, বেরিয়ে যাব আমি। অর্ণ এগিয়ে এলো ওর নিকট। একটু বেশি নিকটে। কায়নাতের ঘাড়ের পেছনে হাত দিয়ে হালকা ঝুঁকে বলল, কোথায় যাবে? কায়নাত চোখ নামিয়ে নিল। শিরশির করে উঠল দেহখানা। অর্ণ টের পেল ওর শরীরের কম্পন। কায়নাতের শ্বাস ভারী হয়ে আসছে। অর্ণ বেজায় বিরক্ত হল। এইটুকু ছোঁয়ায় এই হাল মেয়েটার না জানি গভীর ছোঁয়ায় রাঙালে কি হবে। সে ছেড়ে দিল কায়নাতকে। ধমক দিয়ে বলল, কাঁপাকাঁপি বন্ধ করে চুপচাপ ঘুমাও। কায়নাত নিয়ে গেল। লোকটার এইটুকু ছোঁয়া পেয়েই কেমন লাজুক লতার মতো গুটিয়ে নিল নিজেকে। চোখ তুলে তাকিয়ে দেখল অর্ণ এখনও শরীর ঘেঁষে দাঁড়িয়ে আছে। সে কোনোরকম অর্ণর ধারের কাছ থেকে সরেই বিছানায় ঝাঁপিয়ে পড়ল। পাতলা চাদরের ভাঁজ খুলে শরীরের উপর দিয়ে জড়িয়ে নিল। খারাপ লোক কোথাকার। একে তো এত বকে, তার উপর আবার এখন পায়ে পা লাগিয়ে ঝগড়াও করছে। পরের দিন সকাল 11টা নাগাদ ঘুম ভাঙল কায়নাতের। পিটপিট করে চোখ খুলতেই আসমান থেকে পড়ল। প্রথমেই দেয়াল ঘড়ির দিকে তাকিয়ে চোখ বড় বড় হয়ে গেল। পাশে তাকিয়ে দেখল অর্ণ উপুর হয়ে খালি গায়ে ঘুমাচ্ছে। পিঠের মধ্যখানে একটা কালো কুচকুচে তিল। কায়নাতের ইচ্ছে হল একবার ছুঁয়ে দিতে। তিলের উপর হাত রাখতেই অর্ণ ফট করে কায়নাতের দিকে তাকাল। ভয়ে ছিটকে দূরে সরে গেল সে। তোমার তো জায়গায় জায়গায় ধরাধরির স্বভাব আছে। কায়নাত আমতা আমতা করে বলল, আমি আসলে। তুমি কি? কায়নাত তাড়াতাড়ি বিছানা থেকে নেমে পড়ল। ঘাড়ে হালকা ব্যথা অনুভব হলেও পাত্তা দিল না। বিছানার নিচে ওড়না পড়ে আছে। তুলে নিয়ে গায়ে জড়িয়ে দরজার দিকে পা বাড়ালে অর্ণ বলে, শুনো। কায়নাত দাঁড়ায়। পিছু ঘুরে তাকায়। দেখে অর্ণ উঠে বসেছে বিছনায়। সুঠাম দেহি লোককে খালি গায়ে দেখে শুকনো ঢোক গিলল। জান বেরিয়ে যাচ্ছে তার। অর্ণ গম্ভীর কণ্ঠে বলল, গোসল করে ঘরের বাইরে যাও।
কায়নাত ভ্রু কুঁচকে বলে, এখন গোসল করতে যাব কোন দুঃখে? আমি বলেছি তাই। এই ঘরে আমার জামা কাপড় নেই, গোসল করে কি খালি গায়ে বসে থাকব? বলেই মুখের উপর হাত দিল। চোখ খিচে বন্ধ করে বিড়বিড় করে বলল, ছি। অর্ণ বিছানা থেকে নেমে আলমারি থেকে কায়নাতের জন্য শাড়ি বের করে ওর হাতে ধরিয়ে দিয়ে বলল, খালি গায়ে থাকতে চাইলে থাকতেই পারো, এতে আমার কোনো সমস্যা নেই। লজ্জায় গালফে তারা চিহ্নটে যাচ্ছে। শাড়ি নিয়ে কোনোরকম সেখান থেকে চলে এসেছিল সে। গোসল করে বের হতেই অর্ণ ওয়াশরুমে ঢুকে। সে চুলগুলো ভালো করে মুছে শাড়ির আঁচল মাথায় দিয়ে ঘর থেকে বের হয়। বজ্জাত লোক এখন দরজা খুলে রেখেছে। নিচে নামতেই আতিয়া বেগম ও বেহরুজ বেগম অবাক হয়ে তাকায় কায়নাতের দিকে। লাল টুকটুকে সুতির শাড়ি গায়ে জড়িয়েছে কায়নাত। এই শাড়ি আতিয়া বেগমের। অর্ণর ওই ঘরে ছিল বহু বছর আগের। আতিয়া বেগম কায়নাতের কাছে আসতেই আরেক দফা চমকে উঠলেন কায়নাতের ভেজা চুল দেখে। অবাক চোখে কায়নাতের দিকে তাকালেন। তাকাতেই চোখ আটকে গেল কায়নাতের ঘাড়ের একটু সামনে কালচে দাগটার উপর। ঠোঁট প্রসারিত করে হাসলেন তিনি। কায়নাতকে বুকের সাথে জড়িয়ে ধরে বললেন, আমার বোন বড় হয়ে গেছে অনেক। কায়নাত কিছুই বুঝল না। দাদিকে নিজের থেকে ছাড়িয়ে বলল, আমি তো বড়ই ছিলাম দাদি। হ্যাঁ, তবে এখন একটু বেশিই বড় হয়েছিস। বেহরুজ বেগম কায়নাতের ভেজা লম্বা চুল দেখলেন। কেমন খোঁচখোঁচ করছে মনটা। ছেলেটা কি বিয়ে মেনে নিয়েছে নাকি শুধু ব্যবহার করছে মেয়েটাকে? তিনি ভীষণ চিন্তিত। সবাই সকালের খাবার খেয়েছে অনেক আগেই। অর্ণ আর কায়নাতের জন্য খাবার দিলেন আতিয়া বেগম। অর্ণ গোসল সেরে অ্যাশ কালারের ট্রাউজার সাদা রঙের একটা টি শার্ট পরে নেমেছে। ডাইনিং টেবিলে বসে খাওয়াও শুরু করেছে। বাড়ির সবাই অদ্ভুত চোখে তাদের দিকে তাকিয়ে আছে। এই ছেলে তো কাল অবধি কায়নাতকে বউ বলে মানত না, আর আজ তার উল্টো মনে হচ্ছে। কায়নাত খাওয়া শেষ করে নিশাদের কাছে এলো। ড্রয়িং রুমে বসে ছিল তারা। কায়নাত আসতেই সবাই মিটিমিটি হাসল। কায়নাত মুখ গম্ভীর করে বলল, হাসছ কেন তোমরা? নিধি কায়নাতের কানে কানে বলল, স্বামীর দেয়া উপহার সবাইকে এমন করে দেখাচ্ছি কেন? কায়নাত চোখ ছোট ছোট করে বলল, ওই জল্লাদ আমাকে দিবে উপহার? মজা করছো তুমি? তখন সেখানে হাজির হয় বৃষ্টি। কায়নাতের ঘাড়ে এমন চিহ্ন দেখে বুকটা মোচড় দিয়ে উঠল। নিশা ধীর কণ্ঠে বলল, একটা নয়, তিনটা বাইটের দাগ। কায়নাত চমকে উঠল। ঘাড়ে হাত দিয়ে বলল, কি বললে? চমকাচ্ছ কেন? কায়নাত মিনমিন করে বলল, তোমরা যা ভাবছ তেমন কিছুই নয়। বুঝেছি আর বুঝাতে হবে না। সকাল সকাল গোসল সেরে নতুন বউ সাজার কারণ আমরা জানি। কায়নাত লজ্জায় আর কথাই বলতে পারল না। এদের কি করে বুঝাবে ওই জল্লাদের সাথে তার কিছু হয়নি। সবাই মিলে কায়নাতকে নিয়ে মজা শুরু করল। ভীষণ রাগ হচ্ছে লোকটার উপর। গোসল কেন করতে বলল সে? যদি না করত তাহলে এখন লজ্জা পেতে হতো না। এমন সময় বাড়িতে প্রবেশ করল নাজনীন। ড্রয়িং রুমে সব বোনদের দেখে সিঁড়ির দিকে আগাল। ভ্রু যুগল ভাঁজ করে আবার সেদিকে তাকিয়ে দেখল লাল টুকটুকে শাড়ি পরে তার রাগিনী রানী খুব করা রূপ নিয়ে হাজির হয়েছে। গায়ে লাল শাড়ি, অঙ্গে স্বর্ণ, ভেজা চুল আর মাথায় ঘোমটা। শ্বাস আটকে এলো ওর। চোখ ফেরানো দেয়। কি ভেবে যেন চোয়াল শক্ত হল। জ্বালা করছে বক্ষস্থল। এত যন্ত্রণা আর শোয়া যাচ্ছে না। একান্তে কাটানো সময়ের চিহ্ন এই ভেজা চুল। বাগানে কেন ডাকলে বলো? স্বার্থ হতাশ স্বরে বলল, কথা কেন বলছিস না? ওই বিহার নাকি কি নাম, ওই ছেলের কাছে এত ঘেঁষাঘেঁষি করছিস কেন? নিশা স্বার্থর পাশে বসল। বলল, হিংসে হচ্ছে বুঝি? হিংসে হবে কেন? তাহলে ওর সাথে মিশলে তোমার কি? আমার কিছুই না, কিন্তু ওই ছেলের হাবভাব ভালো না। জেনে রেখেছ? স্বার্থ নিশার দিকে তাকাল। দাঁত কটমট করে বলল, থাপড়ে সব দাঁত ফেলে দিব নেশার বাচ্চা। তুমি আবার আমাকে নেশা ডাকছ? রেগে বলল সে। স্বার্থ বিড়বিড় করে বলল, তুই তো নেশা। আমার একান্ত নেশা। কি বিড়বিড় করছ? ওই ছেলের ধারের কাছে দেখলে পা ভেঙে গলায় ঝুলিয়ে রাখব তোর, মনে রাখিস। তুমি আমায় ভয় দেখাচ্ছ? ভয় নয়, সাবধান করছি। আমি কেন তোমার কথা শুনতে যাব স্বার্থপর ভাই? এই নামটা কে রেখেছিল জানিস? আমি কি করে জানব? আমার নানা রেখেছিলেন, কারণ তিনি নিজেরটা ছাড়া কিছু বুঝতেন না। নিশা মাথা ঝাঁকিয়ে বলল, তুমি যে পাগল সেটা জানো? জানি। আচ্ছা বেশ। তোমার ছোট ভাই মানে সৌরভ ভাইয়া, সে কোথায়? স্বার্থ চোখ ছোট ছোট করে বলল, ওকে দিয়ে তোর কাজ কি? কাজ তো অনেক আছে, সব কি তোমায় বলতে হবে?
বলতে হবে, বলতে বাধ্য নই। স্বার্থ ফুঁসে উঠল। নিশা খিলখিল করে হেসে উঠল। স্বার্থর কাঁধে এক হাত রেখে ফিসফিস করে বলল, তোমাকে জ্বালাতে ভীষণ ভালো লাগে, নটি বয়। ভীষণ দুষ্টু হয়ে যাচ্ছিস নেশার বাচ্চা। তুমি আমায় নেশা কেন ডাকো? কারণ তুই আসলেই নেশার মতো। নিশা দোলনা থেকে নেমে পড়ল। বাড়ির দিকে হাঁটতে হাঁটতে একবার পিছু ফিরে বলল, এই নেশা পান করেই একদিন মৃত্যু হবে তোমার। স্বার্থ বিড়বিড় করে বলল, আমিও তাই চাই। নিশা চলে যেতেই মেহরাব ও প্রেম এলো স্বার্থর কাছে। মেহরাব দোলনায় স্বার্থর পাশে বসতেই প্রেম জনের কোলের উপর বসে বলল, আমাকে ছোট ভাই বলে বলে মাথা খেয়ে ফেলো, নাও এখন বাচ্চাকে কোলে নিয়ে বসে থাকো। স্বার্থ ধাক্কা মেরে ওকে সরিয়ে দিয়ে বলল, অর্ণর ভাই লাগিস বলে না হলে তুলে এক আছাড় মারতাম। প্রেম সোজা হয়ে দাঁড়াল, আহত স্বরে বলল, তোমাদের মতো পাষাণ খাইস্টা লোক যেন কারোর জামাই না হয়। খোঁচা মারছিস? মোটেও না, আমি আমার বোনের বিয়ে অন্যত্রে ঠিক করব। করে দেখ, তুই পৃথিবীতে থাকলে অবশ্যই বিয়ের দাওয়াত দিব। আহা থামবি তোরা? মেহরাব বিরক্ত হয়ে বলল। প্রেমের দিকে তাকিয়ে বলল, তোর ভাই কই? বউকে নিয়ে এখনো ঘরেই ব্যস্ত আছে। স্বার্থ ভীষণ আফসোসের স্বরে বলল, শালার ব্যাটা বলে বিয়ে মানি না, অথচ এদিকে বউকে বাইরেই আসতে দিচ্ছে না। মেহরাব কটমট করে বলল, থাপ্পড় মেরে তোর মুখের আকার বদলে দিব। অর্ণ বাড়িতেই নেই। তাহলে আমি জানি না। চোখের সামনে ভাই বউ নিয়ে পীড়িত করে, এটা আমার সহ্য হচ্ছে না। বিয়ে করে নে। প্রেম হতাশ স্বরে বলল, হসপিটাল থেকে বাড়ি, বাড়ি থেকে হসপিটালে দৌড়াতে দৌড়াতেই আমার দিন চলে যায়। মেয়ে কই পাবো বলো? আই থিঙ্ক নিধি তোকে পছন্দ করে। যে যাকে চায় তাকেই যদি মানুষ পেয়ে যেত তাহলে চারপাশে এত অপূর্ণতার হাহাকার থাকত না। থেমে আবার বলল, নাজনীন ভাই নাকি ভাবিকে ভালোবাসে অনেক আগে থেকেই, অথচ ভিক্ষা চেয়েও সে তাকে পেল না। অন্যদিকে ভাইয়া ভালোবাসত পড়শিকে, অথচ পড়শিকে ভাইয়া পেল না। ভালোবাসলেই হয় না, ভাগ্যেও থাকতে হয়। মেহরাব দীর্ঘশ্বাস ফেলে বলল, তোর ব্রেকআপ হলো কেন? রিলেশনে মেয়ে সিরিয়াস ছিল না। হাজার ছেলের সাথে চলাফেরা ওর। বেশ, বাবা মার উপর ছেড়ে দে এই বিয়ের ব্যাপারটা। প্রেম কাদো কাদো মুখ করে বলল, বলেছি আমাকে বিয়ে করিয়ে দাও, কিন্তু তারা দিচ্ছে না। তোমরাই একটা মেয়ে খুঁজে বিয়েটা দিয়ে দাও আমাকে। স্বার্থ নাকমুখ কুচকে বলল, হাইগা ভালো মতো গু পরিষ্কার করতে পারস? আবার চাস বউ? সর চোখের সামনে থিকা। এলিপসেস। বিকেল হতেই সবাই নিজেদের প্রয়োজনীয় সবকিছু গোছানো শুরু করল। কাল সকালেই ঢাকা ব্যাক করবে সবাই। নিধি নিশার পাশে চুপচাপ বসে আছে। তার মন খারাপ। ডাক্তার বাবু একটু ভালো করে কথাও বলে না। সে বুঝতে পারে ডাক্তার বাবুর মনে তার জন্য কোনো অনুভূতি নেই, তবুও মনটা একবার চায় ডাক্তার বাবু তাকে বুকে জড়িয়ে একবার বলুক, আমি তোমাকে ভীষণ ভালোবাসি। তৃষ্ণাত্ম পাখির মতো ছটফট করেছে সে এতদিন প্রেমকে এক নজর দেখার জন্য। আজ সেই স্বপ্নের পুরুষ পাড়ি জমাচ্ছে নিজের আসল গন্তব্যে। বারে বারে মনে হচ্ছে ছুটে গিয়ে ওই লোকের বুকে আছড়ে পড়তে, শক্ত করে জড়িয়ে ধরে বলতে, আপনি থেকে যান আমার হয়ে, এই নিধির একান্ত আপন পুরুষ হয়ে। এই কথাটা কখনোই বলা হবে না। সেই পুরুষের বদনখানাও হয়তো আর দেখা হবে না। লোকটা যে এই বাড়ি আসতেই চায় না। বছর খানিক পর একবার এসে দেখা দিয়ে আবার মায়া লাগিয়ে চলে যায়। চোখ ফেটে পানি বেরিয়ে আসতে চাইছে। নিধি জোর করে আটকে রেখেছে। কাঁদলে কি আর তাকে পাওয়া যাবে? অনেক বছরের স্বপ্ন তার ডাক্তার বাবুর বউ হবে। স্বপ্নটুকু রয়ে গেল। পূরণ হল না, হয়তো কখনো হবেও না। কায়নাত নিজের জামা কাপড় গুছিয়ে অর্ণর ঘরে এসেছে। তাকে পাঠানো হয়েছে। বেহরুজ বেগম বলেছেন অর্ণর সবকিছু গুছিয়ে লাকেজে ভরতে। কায়নাত প্রথমে বিরক্ত হলেও এখন মোটেও বিরক্ত হচ্ছে না। জল্লাদ তো ঘরে নেই, কোথায় গেছে কে জানে। সে গুন গুন করে গান গাইছে আর সবকিছু সুন্দর করে গুছিয়ে ব্যাগে তুলে রাখছে। আমার এই দেহের দখল, আমার এই রূপের সকল। কায়নাত গুনগুন করে গাইছে এই গান। অর্ণ যে কখন ঘরে প্রবেশ করেছে সে খেয়াল তার নেই। অর্ণ তার পাশে এসে দাঁড়িয়ে ছোট্ট করে বলল, গুড। কায়নাত চমকে উঠল। পাশ ফিরতেই সেই চিরচেনা গম্ভীর মুখশ্রী দেখে খানিক পিছিয়ে গেল ভয়ে। হাতে রাখা অর্ণর শার্ট সামনে ধরে বলল, আম্মু বলেছিল আপনার প্রয়োজনীয় সবকিছু গুছিয়ে রাখতে। অর্ণ বিছানায় বসল। পকেট থেকে ফোন বের করে সেদিকে দৃষ্টি নিবন্ধ করে বলল, করো, মানা করেছি আমি? কায়নাত বিস্মিত অর্ণর এহেন আচরণে।
এই লোক জীবনেও তার সাথে এত ঠান্ডা কণ্ঠে কথা বলেনি। সব সময় ঝাড়ির উপরে রাখে। হলো কি লোকটার? কিছু খেয়েছে কি, নাকি শরীর খারাপ? যাই হয়ে যাক তাতে তার কি? কায়নাত কাজে মন দিল। সব কিছু গুছিয়ে ব্যাগটা আলমারির সামনে রেখে ঘর থেকে বেরিয়ে এলো। পরের দিক সকাল সকাল সবাই তৈরি হয়ে বাড়ির বাইরে বের হল। সবার সব কিছু গাড়িতে তুলে একে একে সবাই বিদায় নিল। নিধি কায়নাতকে জড়িয়ে ধরে বলল, আপুকে গিয়ে কল করিস কেমন? তুমি যেও ও বাড়ি। যাব, খুব শীঘ্রই যাব। আতিয়া বেগম কায়নাতের মাথায় হাত বুলিয়ে বললেন, শ্বশুর বাড়ি যাচ্ছিস তুই বুঝলি? সব সময় অন্যর খেয়াল রাখবি আর মন দিয়ে পড়বি। কায়নাত ঘন ঘন মাথা নাড়িয়ে বলল, হ্যাঁ হ্যাঁ, সবার খেয়াল রাখব। দাদির খোঁজ খবর নিস, ভুলে যাস না আবার। কায়নাত দাদিকে জড়িয়ে ধরল, কানের কাছে ফিসফিস করে বলল, ছোট গিন্নিকে কিছু বলো না দাদি। আমি চাইছি না উনি এখন কিছু জানুক। বেশ, বলবো না কিছু। সবাই গাড়িতে উঠে বসল। ঢাকা পৌঁছাতে প্রায় সন্ধ্যা হল। মেহরাব, স্বার্থ এবং শেহের চলে গেছে নিজেদের গন্তব্যে। অর্ণ, প্রেম এবং মাশফিক চৌধুরী মিলে সব জিনিস বাড়ির ভেতরে নিয়ে এলো। ক্লান্ত সবাই জার্নি করে। নুসরাতের ভীষণ খারাপ লাগছে, বারে বারে গা গুলিয়ে আসছে। বেহরুজ বেগম বাড়ির ভেতর ঢুকে নিশাকে বললেন, নিশা নুসরাতকে নিয়ে ঘরে যা। নিশা নুসরাতকে নিয়ে ঘরে চলে যেতেই কায়নাত নিজের ব্যাগ নিয়ে নিশার ঘরে চলে এলো। ঘরের লাইট ফ্যান অন করে কিছুক্ষণ থম মেরে বসে রইল সেখানেই। নিশা আসতে আসতে সে ওয়াশরুম থেকে গোসল দিয়ে বের হল। ভীষণ গরম লাগছিল, এখন একটু আরাম লাগছে। রাতে বাইরে থেকেই খাবার আনালেন মাশফিক চৌধুরী। বাড়ির বউ গিন্নি সবাই বেশ ক্লান্ত। এই শরীর নিয়ে রান্নাঘরে যাওয়ার কি দরকার? রাতে খাওয়া দাওয়া শেষে সবাই সকাল সকালেই ঘুমিয়ে পড়লেন। মাঝে একদিন রেস্ট নিয়ে আবার কাজে ব্যস্ত হলেন সবাই। প্রেম হসপিটাল, অর্ণ এবং মাশফিক চৌধুরী অফিস। নিশার সামনেই এইচএসসি, কদিন বাকি আছে আর। সে পড়াশোনায় বেশ ভালো, তাই তো টেনশন ছাড়াই ঘুরে এলো দূর দেশে। আজ মঙ্গলবার, আকাশটা আজ মেঘলা মেঘলা। কালো রঙের মেঘগুলো ভাসছে আকাশ জুড়ে। দমকা হাওয়ায় দুলছে নিশার ঘরের জানালার পর্দাগুলো। কায়নাত চুলগুলো ছেড়ে দিয়ে পা বাড়াল ছাদের দিকে। অনেকদিন হলো বৃষ্টিতে ভেজা হয় না। আদুরে বৃষ্টির কোনাগুলো স্পর্শ করা হয় না। আজ সে রাঙাবে নিজেকে সেই পানিতে। গুটি গুটি পা ফেলে ছাদে এলো সে। নিশা বাসায় নেই, বান্ধবীর বাড়িতে গেছে। নিশা অবশ্য যাওয়ার আগে কায়নাতকে নিয়ে যেতে চেয়েছিল কিন্তু সে যায়নি। এখন সময়টা দুপুর গড়িয়েছে, দিনের মধ্যাংশ বলা যায়। আজ বৃষ্টি হলো খুব। ঘণ্টা খানিক বৃষ্টিতে ভিজল সে। ঘণ্টা সময় নিয়ে ভেজার পরে তার মনে হয়েছে বেশি ভিজলে ঠান্ডা লাগবে। তাই মন না চাইলেও সে ছাদ থেকে নেমে এলো। ঘরে এসে জামা কাপড় বদলে ঘর থেকে বেরিয়ে সিঁড়ি টপকে নিচে নেমে এলো। এই বাড়িতে ওর ভালো লাগে না। মানুষবিহীন স্থান মনে হয় ওর কাছে। নিশা থাকলে একটু ভালো লাগে আর নুসরাতের সাথে সে এত ফ্রি নয়। নুসরাত হাসি খুশি, তবে কায়নাতের কাছে কেমন যেন ভয় হয়। এই তো নুসরাত ড্রয়িং রুমে সোফায় বসে আছে। কায়নাতকে নুসরাত হাতের ইশারায় কাছে ডাকল। কায়নাত ধীর কদমে কাছে এগিয়ে গিয়ে বসল পাশে। নুসরাত চোখ ছোট ছোট করে বলল, আমার সাথে কথা বলো না কেন তুমি? কায়নাত মিনমিন করে বলল, সত্যি কথা বলবো নাকি মিথ্যে? নুসরাত খিলখিল করে হেসে উঠল। বলল, তুমি তো খুব দুষ্টু। আচ্ছা সত্যি কথাটাই বলো। তোমাকে কেমন যেন রাগী রাগী মনে হয়, তাই তোমার কাছে আসি না। নুসরাত এবার শব্দ করে হেসে উঠল। বলল, আমাকে তোমার কাছে রাগী মনে হয়? খুব। তুমি জানো আমি সারাদিন কি পরিমাণ কথা বলি? তুমি তো নতুন তাই জানো না। আর আমার শরীরটাও আজকাল ভালো থাকে না, তাই মুড সুইং হয় বুঝলে বোকা মেয়ে। কায়নাত গাল ভরে আসল। খুব অল্প সময়েই সহজ হয়ে গেল নুসরাতের সাথে। ও নুসরাতের পেটের দিকে তাকিয়ে বলল, তোমার পেট কবে বড় হবে? পেট বড় হতে এখনও অনেক সময় লাগবে। কায়নাত মাথা দুলিয়ে চুপ করে বসল। তারপর বলল, একটা কথা জিজ্ঞেস করি আপু? করো। তোমার ভাইকে আবার বলে দিও না কেমন? বলবো না। আচ্ছা তোমার ভাই কি সব সময় এমন মুখটা প্যাঁচার মতো করে রাখে? হাসতে জানে না নাকি? এই কয়েকদিন একবারও এই লোককে আমি হাসতে দেখিনি জানো। সব সময় শুধু বকতেই থাকে। নুসরাত হো হো করে হেসে উঠল। হাসতে হাসতেই বলল, ভাইয়া ছোটবেলা থেকেই এমন গম্ভীর জানো? আমরাই তো ভাইয়াকে হাসতে দেখি না, তুমি কি করে দেখবে? সব সময় সিরিয়াস মুখ ভঙ্গি করে রাখে সে। এমন কেন এই লোক?
তুমি জানো আমার মাঝে মধ্যে মনে হয় উনার গাল টেনে টেনে জোর করে হাসাই। এত সুন্দর একটা ছেলে কেমন বাদরের মতো মুখ করে রাখে। নুসরাত চোখ বড় বড় করে তাকালো। কায়নাতের মুখ চেপে ধরে বলল, তোমার মতো বউ থাকতে আর আলাদা করে শত্রুর দরকার হবে না। আশেপাশে তাকিয়ে দেখো কেউ আছে নাকি, দেখলে তোমার খবর আছে। কায়নাত ভীতু চোখে চারপাশে তাকিয়ে দেখে নিল কেউ আছে নাকি। আপাতত কাউকে চোখে পড়ল না। নুসরাত বলল, ভাইয়া এমন একটু মানিয়ে নেয়ার চেষ্টা করো, দেখবে সব সহজ হয়ে যাবে। মানিয়ে নিতে আমার বয়েই গেছে। তোমার ভাই যেমন জল্লাদের মতো করে আমার মতো নিষ্পাপ এক বাচ্চা মেয়ের সাথে। তুমি বাচ্চা? অবশ্যই বাচ্চা। তোমার ভাইয়ের থেকে গুণে গুণে 15 বছরের ছোট আমি। নুসরাত ঠোঁট উল্টাল আপেল মুখে দিয়ে বলল, ঠিক সেই হিসেবে তুমি বাচ্চা। যাই হোক, নিশা আপু আসবে কখন? ও বাড়িতে নেই। না, তুমি জানো না? না তো। তারপর কিছুক্ষণ চুপ রইল ওরা। নুসরাত কি যেন বলতে চাইছে কায়নাতকে। বেহরুজ বেগম নুসরাতকে বলেছেন কথাটা যেন ও কায়নাতকে জিজ্ঞেস করে। শাশুড়ি হয়ে তো আর এসব জিজ্ঞেস করা যায় না। নুসরাত হঠাৎ করে বলল, একটা কথা জিজ্ঞেস করি তোমাকে? হ্যাঁ করো। ভাইয়া আর তোমার মধ্যে কি সব ঠিক হয়ে গেছে? না মানে খুলনা তোমরা একসাথে ছিলে, আবার এখানে এসে আলাদা থাকছ কেন? কায়নাতের শ্বাস আটকে এলো। সবাই এটা কেন ভাবছে? ওই লোকের সাথে তার কিছুই হয়নি, এটা কি করে বুঝাবে সবাইকে? সে কিছুটা বিব্রত গলায় বলল, আমাদের মধ্যে তেমন কিছুই হয়নি যেমনটা আপনারা ভাবছেন। নুসরাতের মুখে তো জমাট বাঁধল লজ্জায়। বড় ভাইয়ের বউয়ের সাথে এসব নিয়ে কথা বলা আসলেই লজ্জার ব্যাপার। তারপর আবার নিশাকে নিয়ে কথা বলল ওরা। কায়নাত বলল, নিশা তার বান্ধবীর বাড়িতে গেছে। কে বলবে কদিন পর এই মেয়ের পরীক্ষা, ঠিক মতো না পড়লে পাস করবে কি করে? শুধু একবার ফেল করুক, দেখবে মজা। বিকেলটুকু নুসরাত আর কায়নাতের গল্প করতে করতেই কেটে গেল। সন্ধ্যায় নামাজ পড়ে একটু ঘরের মধ্যেই পায়চারি করল। ভালো লাগছে না একা একা। ভীষণ বিরক্ত লাগে এই বাড়িতে। না ফোন আছে, না পড়াশোনা, আর না মন খুলে কথা বলার মতো একটা মানুষ। জামাইটাও হয়েছে ভারী বজ্জাত। অর্ণর অফিস রুমে বসে আছে স্বার্থ আর মেহরাব। মুখখানা সবার গম্ভীর। স্বার্থ একটু পরপর টুকটাক কথা বলছে, তবে অর্ণ একদম নিশ্চুপ। স্বার্থ আহাজারি করে হঠাৎ বলে উঠল, কি দিন এলোরে মেহু, আমাদের থেকেও ছোট ছোট ল্যাংটা পোলাপান বিয়ে শাদি করে ফেলছে নাকের ডগার সামনে দিয়ে। মেহরাব ফোন ঘাঁটতে ঘাঁটতে বলল, ওদের শখ হয়েছে তাই করছে। তোর এত বিয়ের ইচ্ছে থাকলে ল্যাংটা হয়ে বসে থাক, আমি তোর জন্য বউ খুঁজে এনে দিচ্ছি। ইজ্জতের ফালুদা বানিয়ে দিচ্ছে মেহরাব। স্বার্থ সিসি ক্যামেরার দিকে তাকিয়ে অর্ণকে বলল, একটু আগে যে কথাগুলো হয়েছে ওগুলো দয়া করে একটু ডিটেল দিয়ে দিস সোনা পাখি। মেহরাব স্বার্থর কথা রেখে অর্ণকে বলল, যাবি বিয়েতে? তোর পুরো ফ্যামিলিকে ইনভাইট করেছে। অর্ণ কিছুক্ষণ চুপ থেকে বলল, শিওর না। তোর বউ যাবে? ওর নাম ধরে ডাকবি। বেহুদা বউ বউ ডেকে আমার মাথা খারাপ করবি না। স্বার্থ হো হো করে হেসে উঠল। অভিনয় করে বলল, যেভাবেই বিয়ে হোক, ও আমার, শুধু একান্ত আমার। যতদিন না ডিভোর্স হচ্ছে ততদিন ও মিসেস অর্ণ চৌধুরী। বলেই আবার হাসতে শুরু করল। বলল, শালা বাটপারি করিস আমাদের সাথে? তোলে তোলে বউকে নিয়ে বাসর করো, এদিকে আমাদের কাছে বলো এই বিয়ে আমি মানি না। অর্ণ চোখ গরম করে তাকালো। স্বার্থ ব্যঙ্গ করে বলল, নিজের গুয়ায় গু রাইখা তোরা অন্যগো খুঁচাইতে যাস। তোগো কি শরম করে না? মেহরাব বলল, তুই আগে তোর পাছা পরিষ্কার কর, তারপর আমাদের বলিস। অর্ণ দাঁত চেপে কটমট করে বলল, স্বার্থ আর একটা ফাউল কথা বললে তোর 14 গোষ্ঠীর নাম বুলিয়ে দিব। তোরা আসলে মানুষ না, মির্জাফরের বংশধর। অর্ণ ও মেহরাব জনেই চুপ রইল। স্বার্থ সব সময় বকবক করতেই থাকে, এ নতুন কিছু নয়। তাদের এক ভার্সিটি লাইফের বন্ধু সাজিদের ছোট ভাই সাজ্জাদের বিয়ের দাওয়াত পেয়েছে ওরা। বয়সে সাজ্জাদ ওদের থেকে 6-7 বছরের ছোট হবে। এ নিয়েই স্বার্থর বুক ফাটা আর্তনাদ। বেচারা 30 পেরিয়েছে, অথচ এখনও বিয়ের নাম গন্ধ নেই। শালার একটা ফ্যামিলিও হয়েছে, ধরে বেঁধে বিয়ে দিলেও তো পারে। পরশু গায়ে হলুদ, তারপরের দিন বিয়ে। দাওয়াত পেয়েছে 3 দিনের। বউ ভাত, বিয়ে আর হলুদ সন্ধ্যা। বিশাল বড় করে বিয়ের অনুষ্ঠান হবে। এত মানুষের মাঝে অর্ণ যেতে চাইল না। এমনিতেই বেশি মানুষ তার ভালো লাগে না, তার মধ্যে 1000 জনের 1000 প্রশ্ন, জাস্ট বিরক্তকর। কিছু করার নেই। যেই ফ্যামিলি আর বন্ধু পেয়েছে,
এরা দরকার হলে হাত পা বেঁধে নিয়ে যাবে। রাত 10টার দিকে অর্ণ বাড়ি ফিরল বাবার সাথে। ক্লান্ত শরীর নিয়ে সিঁড়ি বেয়ে উঠল না আর। সোফায় বসে কোটটা পাশে রেখে শার্টের উপরের 3টা বোতাম খুলে দিল। ঘাড় পেছনে দিকে হেলিয়ে দিতেই চোখ বুজে এলো। মাশফিক চৌধুরী তলায় যেতে যেতে বললেন, টায়ার্ড অনেক, ঘরে গিয়ে ফ্রেশ হও, ভালো লাগবে। অর্ণ তবুও উঠল না। কাজের এত চাপ, মাথাটা ভীষণ ব্যথা করছে। কায়নাত রান্না ঘরে এসেছিল ঠান্ডা পানি নিতে। অর্ণকে এভাবে সোফায় বসে থাকতে দেখে তার খারাপ লাগল। গুটি গুটি পায়ে এগিয়ে এলো তার নিকট। দেখল লোকটার শার্টের উপরের 3টা বোতাম খোলা। আকর্ষণীয় পুরুষালী বুকটা উকি দিয়ে তাকেই দেখছে। সে দৃষ্টি ফিরিয়ে শুকনো ঢোক গিলল। কাছে এসে মিষ্টি স্বরে বলল, শুনছেন? অর্ণ চোখ খুলে তাকাল। দেখল কায়নাত ড্যাব করে তাকিয়ে আছে তার দিকে। সে ভ্রু নাচাল। কায়নাত আস্কারা পেতেই বলল, আপনার কি খারাপ লাগছে? ঠান্ডা শরবত বানিয়ে দিব? শরবতের সাথে তোমাকে চুবিয়ে খেতে পারলে আমার ভালো লাগবে। তোমাকে খেতে দিবে তুমি? কায়নাত হতভম্ব এহেন প্রস্তাবে। সে চোখ বড় বড় করে বলে, কি, কানে শুনতে পাও না? অর্ণ উঠে দাঁড়াল। কায়নাত ভয়ে 2 পা পিছিয়ে গেল। অর্ণ উঠেই সিঁড়ির দিকে হাঁটা ধরল। এই ইডিয়েটের সাথে কথা বলে শুধু শুধু মুখ খারাপ হবে। হনহন করে 3 তলায় চলে গেল। কায়নাত মনে মনে চৌধুরী বাড়ির গোষ্ঠী উদ্ধার করল। কপালে এমন একটা বজ্জাতের হাড্ডি কিনা জুটল। সে কত ভোলা ভালা শান্ত একটা বাচ্চা মেয়ে, আর তার কপালেই জুটেছে ভয়ঙ্কর সুন্দর এক পুরুষ। তবে লোকটা মোটেও সুবিধার নয়। পরের দিন ভোর সকালে নামাজ পড়ে কায়নাত ছাদে এলো। কাল বৃষ্টি হওয়ায় আজ ছাদে পানি জমে আছে কিছু কিছু জায়গায়। ছাদটা সাদা টাইলস দিয়ে তৈরি। পুরো ছাদ খালি, একটা ফুলের গাছও নেই। হতাশার নিঃশ্বাস ফেলল সে। আজ অর্ণ কিংবা প্রেম কেউ ছাদে আসেনি। হয়তো পানি, তাই। কায়নাত বেশ কিছুক্ষণ হাঁটাহাঁটি করল একা একাই। মন চাইছে এক ছুটে খুলনা চলে যেতে। নিধি, সুহা, দাদি দাদা সবাই সেখানে আছে। আচ্ছা, সুরঞ্জনা আর মুনিয়া কি ঢাকায় চলে এসেছে? এতদিনে তো চলে আসার কথা। কায়নাতের কাছে ফোন নাম্বার আছে। নিশা ঘুম থেকে উঠলেই কল করবে বলে ভাবল। কি একটা গরিব মার্কা শ্বশুর বাড়ি পেয়েছে, এত টাকা থাকতেও তাকে একটা ফোন কিনে দিতে পারে না। মনে মনে কায়নাত খুব বকল অর্ণকে। জামাই হিসেবে লোকটা একটুও ভালো না। একটা মাত্র বউ, একটু ঘুরতে নিয়ে যাবে, যা চাইবে তাই দিবে, যত্ন নিবে, ভালোবাসবে, তা না করে লোকটা সারাক্ষণ শুধু ধমকায়। মাঝে মধ্যে মনে হয় তুলে এক আছাড় মারতে। কায়নাতের যদি শক্তি থাকত তাহলে নিশ্চিত একদিন সুযোগ বুঝে লোকটাকে আছাড় মারত। তোত্তা ভাগ্য হলে যা হয় আর কি। ওই লোককে তুলে আছাড় মারা স্বপ্নই রয়ে যাবে। সকাল বেলা নাস্তা করতে বসেছে সবাই। প্রেম ভীষণ বিরক্ত। 2 দিন পর পর হসপিটাল অফ দিতে পারবে না সে। বাপের হসপিটাল হলে এক কথা ছিল, বাপের পা ধরে হলেও বুঝানো যেত, কিন্তু এখানে নিজের বিয়ের বয়স পেরিয়ে যাচ্ছে, সেখানে বাচ্চা পোলাপানের বিয়ের দাওয়াত খেতে হচ্ছে। স্বার্থ অনেকক্ষণ ধরে অর্ণকে কল করছে, তবে সে কল ধরছে না। মূলত অর্ণ ফোন ঘরে রেখে এসেছে। অর্ণকে না পেয়ে প্রেমের নাম্বারে কল করেছে সে। খাওয়ার মাঝখানে ফোনের শব্দে সবাই প্রেমের দিকে তাকাল। প্রেম বিরক্ত হয়ে ফোন চোখের সামনে ধরল। দেখল গোবর ঠাসা নাম দিয়ে সেভ করা নাম্বার। স্বার্থ কল করেছে। প্রেম কল রিসিভ করে স্পিকার অন করে দিল। ওপাশ থেকে স্বার্থ বলল, শালার ঘরে শালা, তোর ভাই কই? খেতে বসেছে। ফোন কই ওর? জানি না। ভালো মতো কথা ক প্রেমের বাচ্চা। প্রেম দাঁত কিরমির করে বলল, সকাল সকাল তোমার ফালতু কথা শুনবার সময় নেই আমার। স্বার্থ অপাশ থেকে খুক করে কেশে শুধায়, 20 টাকার পুদিনা, তোকে আমি। প্রেম ঠাস করে কেটে দিল কল। কাশি উঠে গেছে তার। নিশা নাকমুখ কুচকে রেখেছে। ওই লোকের কবে বুদ্ধি হবে? কি মুখের ভাষা! কায়নাত প্রেমকে পানি এগিয়ে দিল। বেহরুজ বেগম ও মাশফিক চৌধুরী বেশ বিব্রত হলেন। ছেলেগুলো বাচ্চাদের হাড্ডি। একটা যদি মানুষ হতো।